অধ্যাপক সাইদ ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে ধসে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আমি যদি চ্যালেঞ্জগুলোকে একটু ভাগ করে বলি, স্বল্পমেয়াদী চ্যালেঞ্জ, মধ্যমেয়াদী চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ, আপনার মতামত। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। এখানে তো অনেকগুলো, যেটা আপনি বললেন যে নানা মেয়াদি ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, স্বল্পমেয়াদী মানে হচ্ছে একেবারে তাৎক্ষণিক, যে কতগুলো, ধরেন 15 বছরের একটা স্বৈরাচারী শাসক, হ্যাঁ, এবং অনেকগুলো হত্যা, হ্যাঁ, এবং অনেক রক্তপাতের মধ্যে দিয়ে কেবল বিদায় হয়েছে, কিন্তু প্রশাসনের ছত্রে ছত্রে, প্রতিষ্ঠানের ছত্রে ছত্রে তাদের এই অপশক্তির, হ্যাঁ, লেগেসি রয়ে গেছে। তাদের সময়ের সুবিধা যারা পেয়েছে, তাদের উচ্ছিষ্ট ভোগ যারা করেছে, সেই সব লোকেরা এখনও নানা জায়গাতে বসে আছে। সেটা আপনি বিশ্ববিদ্যালয় বলেন, বিচার বিভাগ বলেন, সেনাবাহিনী বলেন, নানান জায়গাতে এই রকম সুবিধাভোগী মানুষজন বসে আছে। এদেরকে রেখে বা না রেখে, হ্যাঁ, বা এদেরকে বিচারের আওতায় আনার আগে, আনতে তো একটা প্রক্রিয়া লাগবে, এটা যেটা আপনি বলছেন যে মধ্যমেয়াদী ধরেন হতে পারে, সেটা তো স্বল্পমেয়াদে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, এই মুহূর্তে জনমনের স্বস্তি ফিরে আসা। এখনও কিন্তু আমরা প্রতিদিনই একটা মানসিক, এত বড় ঘটনা ঘটেছে যে শেখ হাসিনার মতো অটোক্রেট, হ্যাঁ, খুনি স্বৈরাচার, তাকে সরে যেতে হয়েছে। এটা এত রক্তের বিনিময়ে এত বড় অর্জন, কিন্তু আমরা কিন্তু আমাদের দিনগুলো কিন্তু এখনও স্বস্তির কাটছে না। আমরা ভাবছি এখানে এটা ঘটলো, ওখানে ওটা ঘটলো, হ্যাঁ, আমরা দেখছি যে সংখ্যালঘুদের বাড়িঘরের উপর হামলা আসছে। আমরা একদিকে শুনছি আওয়ামী লীগ দাবি করছে, বা তাদের নানান ধরনের মানুষজন, এমনকি নিরপেক্ষ লোকেরা দাবি করছে যে সংখ্যালঘুদের উপর কেন হামলা হবে। আবার অন্যদিকে আন্দোলনকারী পক্ষ বলছে যে এটা যে আসলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করা হচ্ছে, এর মধ্যে ষড়যন্ত্র। এই যে তাৎক্ষণিক যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা। তাৎক্ষণিক চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত, ধরেন আইন, মানুষ একটা গণহত্যার পরে, একটা গণ অভ্যুত্থানের পরে মানুষ এত বছরের জমে থাকা ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ বের হচ্ছে, ফলে নানান রকমের ঘটনা ঘটবে। মানুষ প্রতিশোধ নিতে চাইবে, হ্যাঁ, মানুষ এক্ষুনি বিচার করে ফেলতে চাইবে, কিন্তু এগুলোর তো একটা প্রক্রিয়া আছে। তো মানুষকে আশ্বস্ত করা যে বিচার হবে, মানুষকে আশ্বস্ত করা যে একটি খুনিও, হ্যাঁ, রেহাই পাবে না, মানুষকে আশ্বস্ত করা যে একজন দুর্নীতিবাজকেও আমরা ছাড়বো না, একটা প্রক্রিয়ার মধ্যে আমরা তাদেরকে আনবো, বিচারের অধীনে আনবো, জনগণের কাছে আমরা তাদেরকে দায়বদ্ধ করব। এইটা হচ্ছে একটা জিনিস, সেই কনফিডেন্সটা তৈরি করা। অন্যদিকে হচ্ছে তাৎক্ষণিকভাবে আর যাতে কোনো বড়সড় ঘটনা না ঘটে। গত 15ই আগস্টে, আমরা 15ই আগস্টে 32 নম্বর নিয়ে অনেক কথা শুনেছি এবং দেখেছি। আমার খারাপ লেগেছে, ধরেন পান্থপথে মারধরের ভিডিও আমরা দেখেছি সবুজ পাইপ নিয়ে। আমরা যেমন যে কোনো সন্ত্রাসেরই নিন্দা করি, জনরোষ এরকম গণ অভ্যুত্থানের পরে হবে সেটা আমরা বুঝি, তারপরেও আমরা বলি যে সরকারকে পারতে হবে বা আন্দোলনকারী পক্ষকেও পারতে হবে সেইটাকে নিয়ন্ত্রণ করতে পারা। কিন্তু একই সাথে 15ই আগস্টে যাত্রাবাড়িতে 3 জন ভলান্টিয়ার, রাস্তায় যারা ভলান্টিয়ারের কাজ করছিল, তাদেরকে একজন আওয়ামী লীগ নেতা আপনার মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে 3টা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে এই 15 তারিখ রাত্রে, এই 15ই আগস্টে, যেটাকে আওয়ামী লীগ বলছে শোকের দিন, অথচ তাদের নেতাকর্মীরা, স্থানীয় লোকজনের সাহস, এগুলো তো খুব অ্যালার্মিং। এর মধ্য দিয়েও কিন্তু আমরা 15 আগস্টে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা দেখেছি। নিশ্চয়ই, সে বিষয়গুলো যদি একটু বলতেন। নিশ্চয়ই। 15ই আগস্ট আমি তো একটা বললামই, যে পান্থপথে আমরা দেখতে পেয়েছি যে লোকজনকে পেটানো হচ্ছে, আলোকচিত্রীদেরকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি একজন মোবাইল ফোন চেক করা হচ্ছে, মোবাইল ফোন চেক করা হচ্ছে। আমরা দেখেছি রোকেয়া প্রাচীকে, হ্যাঁ, ওখানে আমরা শুনেছি যে তার উপরে হামলা হয়েছে। আমরা নিন্দা করি, অবশ্যই নিন্দা করি। কোনো সভ্য দেশে আমরা এটা চাই না যে মানুষ আইনকে বা বিচারকে নিজের হাতে তুলে নেবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আমরা আন্দোলনকারী পক্ষের কাছে এইটাই আমাদের করজোরে চাওয়া থাকবে যে তারা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন যেন তাদের হাত থেকে এবং আমাদের হাত থেকে বেহাত না হয়। তাদের দায়িত্ব যে তাদের একটি কর্মী, তাদের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে। এখন তারা এটা বলতেই পারেন যে আমরা করিনি, আমাদের এখানে সুযোগ নেওয়ার জন্য তৃতীয় পক্ষ কেউ করছে। তো এই কথা তো ধরেন সরকারও বলতো, আওয়ামী সরকারও বলতো যে এখানে আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। আন্দোলনকারীদেরই এখন দায়িত্ব, যেহেতু তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ফলে এইটার দায় দায়িত্ব তাদের ঘাড়ে আসবে এবং তাদের কাছ থেকে আমরা আশা করব যে তারা আরও কীভাবে এটাকে তীক্ষ্ণ নজর রাখা যায়, কিভাবে এই ঘটনাগুলো ঠেকানো যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে যারা অ্যাসল্টেড হয়েছে, হ্যাঁ, সেই সব অ্যাসল্টেড হওয়া মানুষজনের হয়তো সত্যি তাদের পাপের লিগেসি তারা বহন করছে কেউ কেউ ঘটনাক্রমে, তাতে করে তাদেরকে অ্যাসল্ট করা জায়েজ হয়ে যায় না।
আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে দেশে শান্তি ফিরে আসুক, যে দোষী সে বিচারের আওতায় আসুক। কিন্তু আমরা আর কোনো আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো ইনস্ট্যান্স বাংলাদেশে আর দেখতে চাই না। তাৎক্ষণিকভাবে মানুষের দোষ বুঝেছি, গণভবন ভেঙে ফেলা হয়েছে, লুটপাট করা হয়েছে, কেন হয়েছে আমরা অনুমান করতে পারি। কেন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, হ্যাঁ, 32 নম্বরে আগুন দেওয়া নিয়ে। মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানের মূর্তির মধ্যে মানুষ জাতির জনক তথাকথিত কিংবা ধরুন 71 সালের মুক্তিদাতাকে দেখছে না, তারা দেখছে স্বৈরাচারের ছায়া। সেই রোষের কিন্তু তারপরেও আমরা চাইবো যে এটা তো একটা সভ্য দেশ হবে, হ্যাঁ, এখানে একটা এই জায়গাগুলো যত দ্রুত এই জায়গাগুলো থেকে আমরা আমাদের ধরেন মাঠের কর্মীরা সে আরো অতন্দ্র প্রহরী হবেন, তাদের কাছে অনেক বেশি। আসলে মানসিক সংস্কারটা কতটা জরুরি? নিশ্চয়ই জরুরি, এটা আমাদের সবাইকে শিখতে হবে। এটা তো শুধু এই বাচ্চারা শিখবে না, যারা এই আন্দোলন করেছে তারা এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে, এটা শুধু তাদের শেখার ব্যাপার না। আপনারা ভাবুন, তারা বড় হয়েছে কিন্তু এই 15 বছর আগে এই বাচ্চাগুলোর বয়স কত ছিল? 8, 9, 10। তারা পুরো একটা অত্যাচারী রেজিমের মধ্যে দিয়ে বড় হয়ে যদি সেই রেজিমের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে, মানসিক সংস্কার তো করতে হবে আসলে আমাদেরকে, আগের জেনারেশনের মানুষদেরকে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই সমাজটা কেমন করে তৈরি করেছিলাম, যে আমরা 15 বছর ধরে যেই কথাটা বলার সেই কথাটা বলি নাই, যেই দায়িত্বটা পালন করার সেই দায়িত্বটা পালন করি নাই। তো সেইটা একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য, এটা একটা চ্যালেঞ্জ। এবং এইটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ যদি বলেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন কাজ করছে না, সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে। মানে স্বজনপ্রীতি, দুর্নীতি, হ্যাঁ, কাঠামো ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া, একদম এগুলো সব করা হয়েছে। কোনো একটা প্রতিষ্ঠান বাংলাদেশ, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা। আর্থিক খাত বলেন, শিক্ষা খাত বলেন, প্রতিরক্ষা বলেন, বিচার বলেন, সব জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ। তাৎক্ষণিক হচ্ছে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে হবে। মধ্যমেয়াদী হচ্ছে ধরে ধরে, হ্যাঁ, প্রতিষ্ঠানগুলোকে শুদ্ধ করা, দোষীদেরকে শুদ্ধি করা, দোষীদেরকে আইডেন্টিফাই করা এবং বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা এবং বিচার শুরু করা। কিন্তু আমরা যে ধসে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার কি তার মেয়াদে পুরো রাষ্ট্র সংস্কার করতে পারবে, নাকি নির্বাচিত যদি বলি যে সরকারের কাছেও কিছুটা দায়িত্ব অর্পণ হবে? সম্ভবত বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত রাষ্ট্র সংস্কার পর্যন্ত ধৈর্য ধরতে।